মমতা ব্যানার্জি যদি চাইতেন, মমতা ব্যানার্জি কি পারতেন না মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্যকে একসঙ্গে বসিয়ে তাদেরকে এটা সমস্যার সমাধান করাতে? কারণ উনি চেয়েছিলেন যাতে বিজেপি এখানে আসে। তা না হলে ওই একটাই শর্ত, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমার ভাই সুজয় কৃষ্ণ ভদ্রকে যদি আজ না ছেড়ে দিত, যদি আর একটু ওনাকে চাপ দেয়া হতো, তাহলে তো ভাইপোর গলায় শর্টটাকেও আবার টেস্ট করতে যেতে হতো। আমরা সেদিনই বুঝতে পেরেছিলাম যে মোদি দাদার সঙ্গে দিদিমণির সখ্যতাটা এবং সিবিআই কে কতটা উনি পকেটে পড়েছেন। যেদিন ওই আপনাদের ওই যে চেহারাটা বড়, যিনি শিক্ষামন্ত্রী, কি যেন নামটা, পার্থ চট্টোপাধ্যায়, তো তিনি যেদিন ছাড়াটা জামিন পেয়ে গেলেন, তারপরে একে একে এসে বড়বাজারে দেখবেন আগে মারোয়ারিরা ছিল, এখন কত গুজরাটি চলে এসছে। ভবানীপুর দেখতে যান, সেখানে পাঞ্জাবি মারোয়ারি বাঙালি ছিল, সেখানে কত গুজরাটি চলে এসছে। বেলগেছিয়ায় দেখতে যান, একটা তিনখানা পুরো বড় ফ্ল্যাট হয়েছে, যেখানে 130টা করে ফ্ল্যাট, সেখানে কিন্তু একটাও বাঙালিরা সেখানে স্থান পায় না, সেখানে গুজরাটিরা শুধু স্থান পায়। সেখানটা ছিল আগে। আমরা দেখলাম যে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে জামিন দেওয়া হলো। বলছি 26-এর ভোটের আগে এক এক করে তো সবাই জামিন পেয়ে যাচ্ছে। কিছু শর্ত অবশ্য বেঁধে রেখেছে সুজয় কৃষ্ণের ক্ষেত্রে, কিন্তু তাই বলে জামিন পাবে কি করে? ওই শর্তগুলো তো সবার জন্যই বলবৎ থাকে, যে শর্তগুলো দিয়েছে। আমরা সেদিনই বুঝতে পেরেছিলাম যে মোদি দাদার সঙ্গে দিদিমণির সখ্যতাটা এবং সিবিআই কে কতটা উনি পকেটে পড়েছেন। যেদিন ওই আপনাদের ওই যে চেহারাটা বড়, যিনি শিক্ষামন্ত্রী, কি যেন নামটা, পার্থ চট্টোপাধ্যায়, তো তিনি যেদিন ছাড়াটা জামিন পেয়ে গেলেন, তারপরে একে একে এসএসসি এক একজন কর্মকর্তারা ছাড়া পেয়ে গেলেন, তখনই বুঝেছিলাম যে বাকি কজন যেগুলো আছে সেগুলো ছাড়া পেয়ে যাবে। কারণ এই আন্ডারস্ট্যান্ডিংটা না এলে, সুজয় কৃষ্ণ ভদ্রকে যদি আজ না ছেড়ে দিত, যদি আর একটু ওনাকে চাপ দেয়া হতো, তাহলে তো ভাইপোর গলায় শর্টটাকেও আবার টেস্ট করতে যেতে হতো। সুজয় কৃষ্ণ ভদ্রের নয় শরীর খারাপ হয়ে যাবে, তো ভাইপোর তো আর সেটা ছিল না। ফলে সেই কারণেই তাদেরকে ছেড়ে দেওয়া হলো, যে 26-এর আগে যদি বড় সিবিআই এর হাতটা গলার মধ্যে চলে যায়, তাহলে এখানকার যুবরাজের যে অসুবিধে হয়ে যাবে। তাই জন্য মোদি দাদার কাছে দিদিমণি গিয়ে কেঁদে ফেললেন, ব্যাস। দিদি তার মধ্যে আবার তো পুজো ভাইফোঁটাতে উপঢৌকন যেগুলো পাঠিয়েছে, তার তো মান রাখতে হবে। রাখি বেঁধেছেন, রাখির একটা তো সম্মান রাখতে হবে, তাই জন্য উনি ছেড়ে দিলেন আর কি। বলছি কিছু কয়েকটা শর্ত বেঁধে দিয়েছে যে ওনার পাসপোর্ট জমা রাখতে হবে। এটা সাধারণ, এটা যে কোনো ক্রিমিনালের ক্ষেত্রেই হয়। পাসপোর্টটাকে জমা রাখতে হয়, সপ্তাহে সপ্তাহে দেখা করতে হয়। কি তাই বলেছেন মাসে মাসে দেখা করতে? বোধহয় তো বলেননি। তাহলে একটা সাধারণ ক্রিমিনালকেও বলে মাসে মাসে দেখা করতে হবে, পাসপোর্ট জমা রাখতে হবে। এতে আর কি আছে, এটা কোনো শর্তের মধ্যেই পড়ে না। দিদি আমি একটা, যারা এরকম অন্যায় করেছে, এতগুলো মানুষের জীবন নিয়ে যারা খেলা করেছে, এই শর্তটা কোনো শর্তই নয় সেখানে। বলছি হুমায়ুন কবির যে বাবরি মসজিদ তৈরি করছেন, এবং সেটা হাইকোর্ট কিন্তু বলেছে যে রাজ্য সরকারের দায়িত্ব সেখানে শৃঙ্খলা বজায় রাখার জন্য। রাজ্য সরকার কি পারে শৃঙ্খলা বজায় রাখতে? আর এই মসজিদ মন্দির গড়াটাই কি রাজ্যের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে? অ্যাকচুয়ালি তাই তো হয়েছে। তা না হলে পশ্চিমবঙ্গবাসীকে ভিখারি বানাবো কি করে? এখানে এসে ভিন প্রদেশের লোকেরা ব্যবসায়ী হবে কি করে? এখানে বিভিন্ন চাকরির মাথায় ভিন প্রদেশের লোকেরা বসবে কি করে? যদি পশ্চিমবাংলার মানুষকে শিক্ষা সংস্কৃতি থেকে দূরে না রাখি, খেলাধুলা থেকে দূরে না রেখে ভিখারি যদি না বানাই, তাহলে সেগুলো হবে কি করে? এখানে শুধু দেখুন, এখন পালে পালে বড় বাজারটা গিয়ে দেখতে যান, বড়বাজারে দেখবেন আগে মারোয়ারিরা ছিল, এখন কত গুজরাটি চলে এসছে। ভবানীপুর দেখতে যান, সেখানে পাঞ্জাবি মারোয়ারি বাঙালি ছিল, সেখানে কত গুজরাটি চলে এসছে। বেলগেছিয়ায় দেখতে যান, একটা তিনখানা পুরো বড় ফ্ল্যাট হয়েছে, যেখানে 130টা করে ফ্ল্যাট, সেখানে কিন্তু একটাও বাঙালিরা সেখানে স্থান পায় না, সেখানে গুজরাটিরা শুধু স্থান পায়। সেখানটা ছিল আগে আমাদের সৃজনী কলা কেন্দ্র, যেখানে প্রথম বাংলার নাটক ওখানে তৈরি হয়েছিল। তাকে পরে নাম দেওয়া হয়েছিল সৃজনী কলা কেন্দ্র, সেটাকে ভেঙে গুজরাটিদের একটা আবাসস্থল গড়ে দেওয়া হয়েছে। তো এগুলো কেন? বাংলাটাকে আর বাংলা রাখা যাবে না। আপনি বাংলায় কথা বলতে চাইছেন, কিন্তু পাশের জন আপনার সঙ্গে বাংলায় কথা বলতে চাইবে না। এবং বাংলায় কথা বললে মেট্রোতে দেখবেন অনেকে আছে
যে সেই হিন্দিতে কথা বলে আপনাকে গালাগাল দিচ্ছে, আপনি বাংলায় একটা কথা বললে তার উপর রাগ হয়ে যাচ্ছে। তো এটাকে তো মানে বাংলাটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত তো চলছে, এবং সেই চক্রান্তে দিদিমণি পা দিয়েছেন, কারণ তাকে নিজেকে সেফ সাইড থাকতে হবে। তো যেটা হবার তাই হচ্ছে। বলছি কলকাতা হাইকোর্টের যে ক্লাবের নির্বাচন সম্পন্ন হলো, সেই নির্বাচনে আপনাদের মানে আপনাদের আমরা দাঁড়িয়েছিলাম এবং আমরা দাঁড়িয়ে কন্টেস্ট করেছি। আমাদের তো আর কোনো মানে প্যানেল ছিল না, না আমাদের সেন্ট্রাল প্যানেল আছে, না আমাদের স্টেট প্যানেল আছে। এখানে যেরকম দিদিমণি সৃষ্টি করে দিয়েছে, দিদিমণি আর দাদামণিরা ওই 1000 টাকায় বিক্রি, সেখানে এখানেও তেমনি খাওয়া দাওয়া, ওই পার্টি কে ক্যালকাটা ক্লাবে করেছে, একদল ক্যালকাটা ক্লাবে পার্টি করেছে, আপনার ওই কি বলে কি হোটেলটা, হোটেল হিন্দুস্তানে করেছে, হোটেলে করেছে, 50 লক্ষ টাকা খরচা করেছে, কেউ বলছে 1 কোটি টাকা খরচা করেছে। 3 দিন ভোট হয়েছে, 3 দিন গোটা হাইকোর্টের চত্বরে যে খাবারের দোকানগুলো, আপনি জিজ্ঞেস করে নিতে পারেন, কারোর বিক্রি হয়নি। কারণ লক্ষ লক্ষ টাকার খাবার এইখানে সব দেওয়া হয়েছে ভোট কদিন, এবং ভোটের আগে তো হয়েছে এই প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব। সেই গোষ্ঠীদ্বন্দ্বতে বিজেপি জিতে বেরিয়ে গেছে, এবং এটা তো ক্রিয়েটেড। আমার কাছে একটা ছোট চিরকুট আছে আপনাদের, তিনি নাকি, যিনি এটা দিয়েছেন, তিনি আবার নাকি তৃণমূলের একজন পদাধিকারী, এবং তিনি বার কাউন্সিলের মেম্বার। হ্যাঁ, তার নাম আমি বলতেই পারি, আমার কোনো অসুবিধে নেই, তার নাম আনসার মন্ডল, সরি আমার মুখ থেকে অন্য নাম বেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ, দেখুন, প্রথমে রয়েছে পান্টু দেব রায়, তারপরে বিবেক জ্যোতি বাসু, অরুণ কুমার উপাধ্যায় সেক্রেটারি হিসেবে। এটা কে? এটা বিজেপির লোক। তা এই যদি দলের অবস্থা হয়, তার মানে এটা গোটা মমতা ব্যানার্জি যদি চাইতেন, মমতা ব্যানার্জি কি পারতেন না মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্যকে একসঙ্গে বসিয়ে তাদেরকে এটা সমস্যার সমাধান করাতে? কারণ উনি চেয়েছিলেন যাতে বিজেপি এখানে আসে। তা না হলে ওই একটাই শর্ত, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার ভাইপো, আমার মলয় ঘটক, তাদের গলায় যেন হাতটা না পড়ে। অতএব আমি এই জায়গাটা তোমাকে ছেড়ে দিলাম, তুমি এই জায়গাটার পত্তনিটা নিয়ে রাজত্ব করো। সেই আগেকার দিনে যেমন ব্রিটিশ আসার পর আমি রায় বাহাদুর খেতাব নেবো, এই জায়গাটার পত্তন নেবো, অতএব তার উমেদারি করবো, চামচেগিরি করবো, একই জিনিস এখানে সেই চলে আসছে।